আমাদের টার্গেট হলো যে আমরা প্রথম স্থান অধিকার করতে চাই। এই জায়গায় তো পলিটিক্স থাকবে। আমাদের যারা কাছাকাছি আমাদের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং আমাদের আশেপাশের দেশগুলো, তারা তো আমাদেরকে কখনই খুব সহজে কি বলবো যে ইয়ে করতে দিবে না, আমাদের উৎপাদন ব্যবস্থা চালিয়ে দিতে দিবে না। এবং সেখানে আমি অনেক জায়গায় দু এক জায়গায় বলার চেষ্টা করেছি, এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, তাহলে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। অনেকটা সময় হয়তো আমরা জিওপলিটিক্যাল ইস্যুতে এই বাইরের ইন্ধনগুলোকে আমরা হয়তো বা ওইভাবে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু এখন যে সরকার এসেছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই হাওয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সব ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে IMF বলেন, ADB বলেন, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন সবাই কিন্তু এখানে আসতে চাচ্ছে। তাহলে কি দরকার আমাদের পিছনের যারা শত্রুরা তারা কি করবে, ওই আনরেস্ট তৈরি করে রাখবে। কারণ হলো যে যখন ওয়ার্ল্ড মিডিয়াতে যাবে এই বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে, তাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে, যে কিছুদিন আগে একজন মহিলা মারা গেল আপনার উপর থেকে 7 তলা থেকে ইট মেরে, এই চিত্রগুলো, এই রক্তের চিত্রগুলোই আপনার মানে ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে। এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে। কেন নেগেটিভ ধারণা? অর্থাৎ এই গার্মেন্টসের অর্ডারগুলো আপনারা যারা খোঁজখবর রাখেন, যেমন সামনে ক্রিসমাস আছে, উইন্টার আছে, এরপরে সামার, এগুলো কিন্তু অর্ডারগুলো এমন যে 7টা দিন দেরি হলে কিন্তু আপনার এই অর্ডারগুলো বাইরে চলে যায়, মানে এই দেশে রাখবে না। কারণ তারা টাইম মতো যদি আমরা এটা শিপমেন্ট না করতে পারি, এখন ধরেন শিপমেন্ট আমার জাহাজে করার কথা, আমার কস্ট ইফেক্টিভ হতো, এমন একটা সময় দেখা গেল যে আমি যেটুকু লাভ পেলাম সেটা আমার যদি এয়ারে পাঠাতে হয় তাহলে লাভ তো ভালো, এটা লস হবে। তাহলে কি হচ্ছে যে এই মালিকদের স্বার্থে কিন্তু আমাদের এই শ্রমিকদের, তাদের কিন্তু এইখানে যেহেতু একটা ফর্মাল চ্যানেলে তাদের দাবি দেওয়া যাচ্ছে, তাদেরও কিন্তু এই জায়গায় কিন্তু ধৈর্য ধরতে হবে। কারণ কিছু হলে আমি একটা আন্দোলন করব, কিছু হলে আমি ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাব, এইটা কিন্তু করা যাবে না। তাতে হচ্ছে কি যে এই আনরেস্টের ফলে মালিক তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শ্রমিকরা সরাসরি। তারা যদি এই যে জবলেস হয়, তারা যদি কর্মহীন হয়ে পড়ে, তখন কি হবে যে আমরা তো আইন শৃঙ্খলা রক্ষাও তো আমরা করতে পারবো না। তো এইগুলো অনেকগুলো ডাইমেনশন আছে। আমি শেষ কথা বলে শেষ করব যে আমরা সরকার এখন অনেকটাই বলবো যে মানে কি বলবো, জনবান্ধব সরকার। এই জনবান্ধব বলতে কি শুধু শ্রমিক না, মালিক না, সবার জন্যই। তাই সেই ক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই, এবং আমাদের উপদেষ্টা এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় তারা সবাই ওইভাবেই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা ডায়ালগ অব্যাহত রাখছি। এমন কোনো সমস্যা প্রবলেম নাই যেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না। হয়তো আমরা একসাথে হয়তো 1 মাসে সব করতে পারবো না, তা আমাদের যেগুলো ইমিডিয়েট যেগুলো সমস্যা আছে সেটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আর একটি জিনিস হলো যে আমাদের কারখানা খোলা রাখতে হবে, এবং আমি মালিকদের যেমন আহ্বান জানাবো, একইভাবে শ্রমিকদের আহ্বান জানাবো। যেখানে আমার 20,000 30,000 শ্রমিক কাজ করে, সেখানে আপনারা যদি সংগঠিত থাকেন, আপনার ফ্যাক্টরি যদি আপনারা চালু রাখেন, তাহলে এমন কোনো শক্তি নাই যে বাইরে থেকে এসে সেখানে বাধা সৃষ্টি করতে পারে। এই কারণে আমি বলবো যে এটি শ্রমিকদেরও দায়িত্ব তার ফ্যাক্টরিকে প্রোটেকশন দেওয়া। এবং এখানে আপনারা দেখেছেন যে এর মধ্যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তারা মাঝখানে তো আমাদের পুলিশ আপনার অনেক দিন কাজ করে নাই, এখনও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এখনও আপাতত প্যারালাল কাজ করছে, কিন্তু সেনাবাহিনী এখানে প্রচণ্ড ধৈর্যশীল, প্রচণ্ড পরিশ্রম করে কিন্তু এটা ধরে রেখেছে। প্রতিদিন রাত তারা এখানে কাজ করেছে এবং আমাদের সাথে সমন্বিতভাবে কাজ করছে। এবং আমি ঠিক এই মুহূর্তে বলতে পারি শ্রমিক অসন্তোষ অনেকটাই দূর হয়ে গেছে। যেগুলো বেতন পায়নি বা যে কিছু কিছু কারখানায়, সেটা আমরা কেস টু কেস অ্যাড্রেস করছি এবং সেটা সবাইকে নিয়ে অ্যাড্রেস করব। ঠিক এই মুহূর্তে যে শ্রমিক অসন্তোষ, সেটা আলহামদুলিল্লাহ আমাদের উপদেষ্টা মহোদয় এবং ইভেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আমাকে এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে স্পেসিফিক একটি সময় দিয়েছিলেন। আমরা একটু এক্সক্লুসিভ ওনার সাথে বসেছিলাম আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে, এবং সেখানেও কিছু নির্দেশনা আমি পেয়েছি। তাহলে 15 দিনের মধ্যে যে জিনিসটা একটা অ্যাচিভমেন্ট একটা আছে, যে শ্রম অসন্তোষ যেটা দানা বেঁধেছিল, গতকালকেও কিছু ফ্যাক্টরি শুক্রবারে বন্ধ হয়ে তারপর খুব স্মুথ ফ্যাক্টরিগুলো চলেছে। এবং আজকে আমি ঠিক আসার সময় আমাদের জিওসি আছেন যে 9 ডিভিশনের জেনারেল, উনি আমাকে ফোন দিয়েছিলেন, সব কিছুই আন্ডার কন্ট্রোলে আছে এবং সেটা আমাদের স্মুথভাবে আমাদের কলকারখানার চাকা চলছে। সমস্যাটা কোথায় হয়েছিল? সেটা হলো 15 বছরের একটি
যে আমাদের বলবো যে একচেটিয়া যে প্রভাব ছিল, সেই প্রভাবের পরে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের জন্যই তো এই কোটা আন্দোলন শুরু। এবং সেই কোটা আন্দোলনের সাথে সাথে আস্তে আস্তে এটি গণ আন্দোলন তৈরি হচ্ছে এবং সেখানে ছাত্র, শ্রমিক, জনতা এবং এখানে যে যারা মারা গেছে তার মধ্যে কিন্তু একটা অনেক সংখ্যক আছে, প্রায় 37 জন আমি জানি রেকর্ডের, যে শ্রমিকরাও কিন্তু তাদের রক্ত দিয়েছে। তাহলে এটার পরে কি দাঁড়িয়েছে যে আমরা বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ার জন্য, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে কাজ করছে এবং আমরা তার যেটা তাদের পলিসি সেটা বাস্তবায়নের জন্য আমরা ঠিক এই মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা কাজ করে যাচ্ছি। এখানে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হলো যে এই 15 বছরের যে বৈষম্য, এই অধিকারের বঞ্চনা, সেই বঞ্চনার এটি কিন্তু আমাদের লিগ্যাল ম্যান্ডেট যেটা আমাদের সংবিধানে, সেখানে কিন্তু কোনো বঞ্চনার কথা বলা হয়নি। একদম স্পেসিফিক আমরা যদি আর্টিকেল 3 অধ্যায় সংবিধানের আর্টিকেল যদি 34-এ, সেখানে কিন্তু জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণের কথা স্পেসিফিক একটা আর্টিকেলই আছে ওখানে। আমাদের অধিকারের প্রশ্নে আর্টিকেল 20-তে বলা আছে, আমাদের স্বাধীনতার ব্যাপারে আর্টিকেল 32-তে বলা আছে, আমাদের সংগঠন করার স্বাধীনতার জন্য যে আমরা যে কোনো সংগঠন করতে পারবো অবাধে স্বাধীনভাবে, সেটা যেন আর্টিকেল 38-এ বলা আছে। এর বাইরেও যেটি আছে আমাদের শ্রম আইনেও কিন্তু এই কথাগুলো স্পেশালি বলা আছে। তাহলে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সমস্যাটা দাঁড়াচ্ছে এখানে একটা জিনিস হয়েছে যে দুর্বৃত্তায়ন, আর আপনি যেটাই বলেন, যেমন আমাদের অনেক সময় প্রাইভেট সেক্টর বা আমাদের যারা কনসার্ন যারা আছেন অ্যাক্টিভিস্টরা, তারা বলেন যে সংসদে একটা বিপুল সংখ্যক বিজনেসম্যানরা তারা হলো পার্লামেন্টে আছেন। এখন এখানে একটা বিষয়, এখানে তো কোনো বাধা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে যে পার্লামেন্টে কারা যাবেন, মূল ব্যক্তিরা যেতে পারছে না কেন? তাহলে রোগটা তো ওখানে। কেন বিজনেসম্যানরা ওখানে এত সংখ্যাধিক্য? এখন একজন বিজনেসম্যান, আমাদের কোনো আইনে তো বাধা নেই, বিজনেসম্যান যখন ওখানে দাঁড়ান, ইভেন তারা যখন দায়িত্বশীল মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যান, তখন কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। এবং যে নামগুলো এখানে আপনাদের এসেছে, তখন হয় কি যে তাদের পক্ষে একজন ব্যক্তি যিনি 30 বছর, 40 বছর, 50 বছর একটা সেক্টর থেকে এসেছেন, তখন তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার সময় তিনি কিন্তু নির্মোহভাবে, নিরপেক্ষভাবে তার জন্য কিন্তু কাজ করা কঠিন হয়। কারণ হলো যে তার পরিচিত জনরাই কিন্তু ওই দুর্বৃত্তায়নের একটা অংশ। এটি একটি বিষয়। তাহলে আমাদের ওই যে রাষ্ট্র সংস্কারের যে মেরামতের বিষয়, সেখানে আসলে প্রকৃত পক্ষে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, কারণ পার্লামেন্টটা কি, সেটা জনগণের প্রতিনিধিত্ব করবে, সেই ব্যক্তিরাই পার্লামেন্টে আইন প্রণয়ন করবে। তাহলে এইখানে আমাদের ওই প্রকৃত প্রতিনিধিত্ব করে তাদেরকে নিয়ে আসতে হবে, এটি একটি বেসিক বিষয়। দ্বিতীয় যে জায়গাটা, আপনারা যে বড় দুটি সংগঠন আছে মালিক পক্ষের, বিজেএমইর কথা বলেন, বিকেএমইর কথা বলেন, এই দুটি সংগঠনের নেতৃত্বে কারা? তারা যারাই আছেন তারা কিন্তু দীর্ঘ বছর ব্যাপী, আমরা শুধু এই বিজেএমই বিকেএমই না, আদার্স যে ব্যবসায়ী সংগঠন, যেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্রেড অর্গানাইজেশন, আমাদের যেগুলো চেম্বার, এগুলো কিন্তু যেভাবেই হোক এটি কিন্তু সিলেকশন প্রসেস, এটি কিন্তু ওখানে গণতান্ত্রিক চর্চা নেই, অর্থাৎ প্রকৃত যারা রিপ্রেজেন্ট করবে সেখানে নেই। তাহলে কি হচ্ছে যে সংগঠনগুলোর মধ্যেও কিন্তু ওই ক্ষেত্রে আপনার মানে কি ভয়েস রেজ করার মতো, নিরপেক্ষভাবে কথা বলার মতো নেই, তারাও কিন্তু ওই দলীয় একটা আপনার অ্যালাইনমেন্ট থেকে যাচ্ছে। তাই প্রবলেমটা কিন্তু ওখানেও আছে। এখানে এতগুলো কারখানা, সবগুলো কারখানা কি 100% চলবে? চলবে না। কিছু কারখানা আপনার 2 বছর 3 বছর আগেই বন্ধ হয়ে গেছে, বিভিন্ন কারণে মালিক চালাতে পারে নাই, অর্ডার নাই, তাদের নিজেদের মালিক পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা থাকে, অনেকগুলো কারণে আপনার গার্মেন্টস তো আপনার 100% গার্মেন্টস তো চলবে না। তাহলে কয়টা কারখানা বন্ধ ছিল, সেই শ্রমিকদের দাবি কি তাদের সেই 3 বছর 5 বছর আগে সমস্ত বকেয়া বেতন সব কিছু দিতে হবে। যে মালিক 3 বছর ধরে তারা দেশে নাই বা তারা এটা চালাতে পারেনি, তাই সে এখন কোথা থেকে আপনার এইগুলো দেবে? আমাদের একটি ধারা আছে আমাদের যে শ্রম আইনের 13-1 ধারা, সেখানে যদি কোনো কর্ম না থাকে, সেই কর্ম না থাকলে সেখানে কিন্তু আপনার সেই কারখানা বন্ধ করা যায়। এখন তারা আসলো যে তাদের সমস্ত বকেয়া বেতন দিতে হবে। একটা বিষয় হলো যে 15 বছরে যে চক্র তৈরি হয়েছে, সেই চক্রের যারা লিডার, এবং সেখানে এখানে 2-1 জনের নামও আসছে, তারা তো আপনার এখন তো সারফেসে নেই। অনেকে আছে আপনার আইনের আওতায় অ্যারেস্ট অবস্থায় আছে, অনেকে পালিয়ে গেছে অথবা দেশের কোথাও আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছে, অনেকে আগেই দেশ ছেড়েছে। এখন ধরেন একটি মালিক পক্ষ, যে মালিক পক্ষের একদম টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একদম তাদের এক্সিকিউটিভ, তারা কিন্তু কেউই আপনার সারফেসে নেই। এখন
এই রকম একটি ইন্ডাস্ট্রি যেখানে 50,000 70,000 শ্রমিক আছে, যাদের বেতন আপনার 50 কোটি টাকা পার মান্থ, এই টাকাটা আপনার তাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনার অনেকে সবসময় ফ্রিজ করার একটা ইয়ে ছিল যে এরকম, এবং আমাদের যেটা তফসিলি ব্যাংক তারাও হেজিটেট করছিল যে তাদের এই অ্যাকাউন্টগুলো যেগুলো আছে বেতন ভাতা এগুলো চেকগুলো ডিসবার্স করবে কিনা। এই অনেকগুলো বিষয় হলো কি যে একটি ছড়িয়ে দেওয়া হলো যে এই শ্রমিকগুলো আপনার তারা কর্মহীন হয়ে যাবে এবং তাদের কোনো বকেয়া বেতন দেওয়া হবে না। কথাটা কিন্তু সত্য নয়। তাদেরকে তো আলটিমেটলি একটা সময় আপনার এই জিনিসগুলো যে একটা পরিবর্তনের পরে সব এলোমেলো অবস্থাকে সেটেল করতে তো একটু সময় লাগবে। সেই সময়টা না দিয়ে যেটা করলো যে এরকম আপনার ফ্যাক্টরিগুলোতে এরকম ছড়িয়ে দেওয়া হলো। যেটা আসছে এখানে তথ্য, 90% উপরে গার্মেন্টসগুলো কিন্তু ভালোভাবে চলছিল। তারা কি করলো, যে শ্রমিক যে ফ্যাক্টরিতে 3 বছর ধরে বন্ধ, তারা ওখানে সভা করলো এবং সেখানে ওই যে একজনের নাম আসছে সে ওখানে উস্কানি দিল। উস্কানির পরে অনেক বহিরাগত মিলে টিলে দেখা গেলো আশেপাশে যারা যেসব গার্মেন্টস ভালোভাবে চলছে সেখান থেকেও শ্রমিকদের বের করে নিয়ে আসলো এবং সেটা চললো 8 দিন 10 দিন ধরে। টোটাল এই যে বাইপাইল রোড থেকে শুরু করে হাইওয়েগুলো বন্ধ করে দিল। এটি ছড়িয়ে গেল গাজীপুরে, এটি ছড়িয়ে গেল নারায়ণগঞ্জে, এবং এটি কিন্তু প্রথমে ফার্মাসিউটিক্যাল থেকে শুরু হয়ে এটি আবার ইয়েতে আপনাদের যেটা ফুড প্রসেস যে রিফাইনারিগুলো সেখানে চলে গেল। এবং দেখেন আমাদের একটি টায়ার ফ্যাক্টরি, সেখানে ওনার মালিককে অ্যারেস্ট করা হয়েছে। এই টায়ার ফ্যাক্টরিটা যেভাবে জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে। আমরা এখনও জানি না সেখানে কতশো মানুষ পুড়ে মারা গেছে। কারা মারা গেছে, সে দুর্বৃত্ত হোক আর যাই হোক, মানুষ তো পুড়ে মারা গেছে। আপনি বলেন যে এই টায়ার ফ্যাক্টরিটা যে জ্বালিয়ে দিয়ে এখানে এই জায়গায় যে কত হাজার শ্রমিক কাজ করতো, সেই শ্রমিকগুলোর কি তার রুজি তার রোজগার এটি কি বন্ধ হয়ে গেল না? আর দেশের কি ক্ষতি হলো? 25% যার মার্কেট শেয়ার ছিল সেই টায়ারগুলো, আপনি টায়ার ছাড়া কি আপনি গাড়ি চালাতে পারবেন? সেই টায়ারগুলো এখন আমাদের ডলার দিয়ে, এত ক্রাইসিসের মধ্যে ডলার দিয়ে কিন্তু এটি আমাদের চায়না থেকে বা অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি বিশ্বাস করি, আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, বিভিন্ন লেয়ারে কথা বলেছি, কোনো শ্রমিক তার গার্মেন্টসে বা তার ফ্যাক্টরিতে কোনো ক্ষতি করবে না। তাহলে কারা করেছে? যে বাইরে থেকে এসে করেছে। এখন দেখেন তাদের দাবি হলো আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, দিতে হবে। এখন বেতন বৃদ্ধি হয়েছে গত বছর, এখন সেটা প্রতি বছর তাদের একটা ইনক্রিমেন্ট আছে 5% করে ইনক্রিমেন্ট। আমাদের সরকারের ক্ষেত্রেও কিন্তু ওই যে যাদের ওই বেতন বাড়ার সুযোগ আছে এইরকমই হারে, কিন্তু মূল্যস্ফীতি হয়েছে আপনারা জানেন, এবং দ্রব্যমূল্যস্ফীতি যেটা হয়েছে সেটি আপনার অন্য জেনারেল মূল্যস্ফীতির থেকে আরও 4-5 পয়েন্ট বেশি, অর্থাৎ 14-15 আমাদের স্ট্যাটিস্টিক্স বিভিন্নভাবে আসে। যাই হোক আমরা ধরে নিলাম এটা ডাবল ডিজিট, হয়তো 12, 13 বা 14 হলো। এখন 5% ইনক্রিমেন্ট হলে তাহলে কিন্তু এটা তো কাভার করছে না, অর্থাৎ তার বেতন যেটুকু বললো তার কিন্তু খরচ তার থেকে বেশি লাগছে। এটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি? সেটি হলো যে আমাদের আইনে আছে 5%। আমি কিন্তু সেটা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে আমরা সেই আলোচনার দ্বার খোলা রেখেছি, এবং সেখানে আমরা যে আলোচনার দ্বার কিভাবে খোলা রেখেছি, এত অভিযোগ এত নিবেদন সেটি অবশ্যই আসতে হবে একটা ফর্মাল ওয়েতে। আমরা কিন্তু আইন বলে বাধ্য, সেখানে মালিকরাও যেমন বাধ্য, শ্রমিকরাও কিন্তু রাস্তা বন্ধ করা কোনো আইনে মানায় না, তাহলে তারাও কিন্তু বাধ্য। আমরা বলেছি যে তোমাদের এই বিষয়ের জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, এই তোমাদের যত নিষ্পত্তি অভিযোগ আছে সে সমস্ত প্রতিনিধিত্ব নিয়ে আমার এডিশনাল সেক্রেটারি দিয়ে কমিটি করে দিয়েছি। আমাদের একটি হটলাইন নাম্বার আছে, টোল ফ্রি 16357, সেখানে আপনার অভিযোগ আসছে এবং ইতিমধ্যে প্রায় 400 থেকে 450 অভিযোগ আসছে। আমরা প্রতিটা অভিযোগ অ্যাড্রেস করছি এবং আমাদের এই কমিটি আসলে গিয়ে কাজ করেছে, এখানে সমস্ত পক্ষকে নিয়ে কাজ করেছে, এবং আমরা কিন্তু এটি আস্তে আস্তে এইটা কিভাবে করা যায়, কারণ মালিকদের যে বিষয়গুলো আছে এখানে তো তাদেরও আপনার এনগেজমেন্ট দরকার। সেখানে তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই বিষয়গুলো অ্যাড্রেস করবে। আমাদের বেতন সহজেই তো আর ডাবল করা যাবে না, আমরা সেটিও মজুরি বোর্ড ন্যূনতম সেটি আবার 5 বছর পরে এই ক্ষেত্রে বসার কথা, এটি আমরা ওপেন রেখেছি এবং আমরা খুব শিগগিরই সেই ডায়লগটা তৈরি করব, ডায়লগটা শুরু করব। দেখেন এখানে গভর্নেন্সের কথা আসছে, আমাদের রুল অফ লয়ের কথা আসছে। এখন সত্যিকার অর্থে আমার উপদেষ্টা মহোদয় একটা প্রসঙ্গে বলেছিলেন যে উনি দুর্নীতির মহাসমুদ্রে এসে পড়েছেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, সেটি হলো আমাদের এখানে শ্রমিকদের কল্যাণের জন্য একটা ফান্ড আছে, 2 ধরনের ফান্ড আছে। একটা গার্মেন্টস শ্রমিকদের জন্য আমাদের একটা সেন্ট্রাল ফান্ড আছে। সেই ফান্ডের
যে টাকাগুলো সেটি কাদেরকে একটা সব গার্মেন্টস মালিকরা তাদের এক্সপোর্টের উপরে একটা অংশ আমাদেরকে দেয়, সেটা দিয়ে আমরা শ্রমিক কল্যাণ করি। সেই কল্যাণগুলোর মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি চাকরিচ্যুত হয়, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে এবং তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য এই ফান্ডটা আছে। দুর্ভাগ্যজনক হলে সত্য যে এই 15 বছর এই ফান্ডটা টোটালি যে সিস্টেমে করার কথা এই সিস্টেমে চলেনি, এবং সেই ফান্ডের বেশ কিছু টাকা এমন কিছু ব্যাংকে আমানত রাখা হয়েছে যে ব্যাংক থেকে এই আমানত এখন খুবই আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে।